গুড মর্নিং, জয় হিন্দ। আপনাদের আমাদের পলিটি ক্লাসে স্বাগতম জানাই। আমাদের পলিটির মধ্যে আর্টিকেল 19 হয়ে গেছিল, তাই না? আর্টিকেল 19 এর আগের দিন আমরা আর্টিকেল 19 এর ওভারভিউ দেখলাম, যেটার মধ্যে প্রায় আর্টিকেল 19 আমরা মুখস্থ করে দিয়েছি যে ছোট মোটো পরীক্ষার মধ্যে আসবে। তুমি মোবাইল খুলে এখানে বসে যাও, মোবাইলটাও বাড়িতে দেখা উচিত ছিল, এখন দেখা দরকার নেই, ওটা বাড়িতে দেখা উচিত ছিল। যা করবে এখানে মুখস্থ রাখবে। আর্টিকেল 19 আমরা দেখেছিলাম এবং আর্টিকেল 19 এর মধ্যে যা কিছু ছিল আমরা মুখস্থ করে দিয়েছিলাম, একবার রিভাইজ করে দিই। আর্টিকেল 19 সেকশন এ সাব ক্লজ এর মধ্যে কি ছিল? freedom of assembly, বাহ, freedom of speech and expression ফারহান ফেজান দুজনেই পড়েছো নাই? নেক্সট বি কি ছিল? freedom of assembly। সি association। ডি move freely। ই reside। এফ ছিল প্রপার্টিটা সরে গেছিল। জি কি ছিল? অকুপেশন। তাহলে আমরা দেখলাম মৌলিক অধিকার 6 ধরনের মৌলিক অধিকারের মধ্যে যদি আর্টিকেল 19 দেখি, এখানেও 6 ধরনের ফ্রিডম বা স্বাধীনতার কথা বলা হয়েছে। ঠিক, প্রথমটা কি? আর্টিকেল 19 সাবক্লজ 1 এর মধ্যে বলা আছে কি? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। 2 নম্বরে অ্যাসেম্বলি, 3 নম্বরে অ্যাসোসিয়েশন, 4 নম্বরে মুভ ফ্রিলি, 5 নম্বরে লিভ রিসাইড, আর 6 নম্বরে কি ছিল? অকুপেশন ছিল। এতগুলো আমরা দেখে নিয়েছি। ঠিক, এরপরে এক একটা আমাদেরকে কি করতে হবে না, এক্সপ্লেন করে নিয়ে চলতে হবে। ওকে, যেমন একটা সাইডে লিখি। আচ্ছা, এক সাইডে লিখে দিই, হ্যাঁ, পুরোটা। তাহলে আর্টিকেল 19 সাবক্লজ এ এর মধ্যে কি ছিল? স্পিচ এন্ড এক্সপ্রেশন দেখতে পাওয়া যাচ্ছে আশা করি যারা অনলাইন আছো। বি অ্যাসেম্বলি। বি কি ছিল? অ্যাসেম্বলি। বলে চলবে, মুখস্থ থাকবে না, মুখস্থ না থাকলে কোনো কাজ হবে না। অ্যাসোসিয়েশন। ডি মুভ ফ্রিলি। ই রিসাইড। জি অকুপেশন। এগুলো আমরা ফ্রিডম দেখেছিলাম। কয় ধরনের ফ্রিডম? 6 ধরনের। পরীক্ষায় প্রশ্ন জিজ্ঞেস করবে ব্যাকবোন অফ ফান্ডামেন্টাল রাইটস কাকে বলা হয়? আর্টিকেল 19 কে বলা হয়। আচ্ছা, এটাও জিজ্ঞেস করতে পারে এগুলোর যে রেস্ট্রিকশন বা বাধা, এগুলো তো বাধা হতে দিয়েছে না, রেস্ট্রিকশন কত নম্বর থেকে কত নম্বর আর্টিকেলের মধ্যে দিয়েছে? আর্টিকেল 19 সাবক্লজ 2 থেকে 6 পর্যন্ত দিয়েছে। তাহলে আর্টিকেল 1 কে মানে এর বাধাগুলো কোথায় দেওয়া আছে? আর্টিকেল 19 সাবক্লজ 2। যারা এর আগের ফান্ডামেন্টাল রাইটস এর আর্টিকেল 19 এর ভিডিও দেখোনি তারা দেখে নাও, এখানে বাধাগুলো আমরা বলে দিয়েছি, রেস্ট্রিকশন গুলো। এরপরে কোথায় দেওয়া আছে? আর্টিকেল 19 সাবক্লজ 3। এখানে কোথায় দেওয়া আছে? আর্টিকেল 19 সাবক্লজ 4। এটা কোথায় দেওয়া আছে? আর্টিকেল 19 সাবক্লজ 5। এটা কোথায় দেওয়া আছে? আর্টিকেল 19 সাবক্লজ 5। এটা কোথায় দেওয়া আছে? আর্টিকেল 19 সাবক্লজ 6 এর মধ্যে দেওয়া আছে। এতগুলো আমরা পড়ে নিয়েছিলাম। এরপরে বাধাগুলো কি, এত পড়ার নিয়ম কি? আমরা আর্টিকেল 19 কে দুবার পড়ছি কেন, এটা আমাদেরকে জানতে হবে। আর্টিকেল 19 একটা খুব ইম্পর্টেন্ট, যেটার মধ্যে অনেক প্রশ্ন এখানে লুকিয়ে থাকে। প্রথম তো জিজ্ঞেস করবো ফান্ডামেন্টাল রাইটস এর ফান্ডামেন্টাল রাইটস এর ব্যাকবোন কাকে বলা হয়? আর্টিকেল 19 কে বলা হয়। ঠিক আছে, আর্টিকেল 19 9 থেকে কত পর্যন্ত আছে? 22 পর্যন্ত। 9 19 20 21 22টা 22 পর্যন্ত কি আছে? রাইট টু ফ্রিডমের কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? রাইট টু ফ্রিডম। এরপর দেখো এখানে প্রশ্ন জিজ্ঞেস করবে আমাদের আর্টিকেল 19 কি ধরনের আর্টিকেল, কি ধরনের? এখানে যে অধিকারগুলো দেওয়া আছে কি সেগুলো অ্যাবসলিউট না রিলেটিভ?
ইংলিশে বলার কারণ কি না, ইংলিশটা যে বইটা পড়া হচ্ছে, যে স্ট্যান্ডার্ড বইটা মানা হয় সেটা লক্ষ্মীকান্তকে মানা হয়, এবং পরবর্তী যে স্ট্যান্ডার্ড বইগুলো তোমাদের পড়তে সমস্যা না হয়, তার টার্মগুলো বলে দেওয়া হচ্ছে। এর সাথে সাথে আমরা কি করব না বাংলাও জানে চলবো। অ্যাবসলিউট মানে একদম ধরা বাঁধা, একদম ফিক্স। অ্যাবসলিউট মানে আমরা ফিক্স ধরতে পারি বা ধরা বাঁধা নিয়ম। তাহলে কিছু কিছু আমাদের জীবনের নিয়ম থাকে যেগুলো ধরা বাঁধা থাকে, ঠিক আছে? যেমন অ্যাবসলিউট, অ্যাবসলিউট এটা ও আর এটা মিলে গেছে, অ্যাবসলিউট, ঠিক আছে? অ্যাবসলিউট মানে ধরাবাঁধা নিয়ম, যেগুলো ফিক্স আছে, যেগুলো কোনো চেঞ্জ হয় না, বা যেগুলো যে অধিকারগুলো দেওয়া আছে সেই অধিকারগুলো কখনো বাতিল করা যাবে না। কিন্তু এখানে বাতিল করা যায়। আর্টিকেল 19 একদমই অ্যাবসলিউট নয়, এটা রিলেটিভ। রিলেটিভ মানে সময় সাপেক্ষ, সময় সাপেক্ষ। সময় সাপেক্ষ মানে সময়ের সাথে সাথে এটা চেঞ্জ হতে থাকে। তোমাকে কখনো আর্টিকেল 19 এর সুবিধাগুলো দিবে, কখনো আর্টিকেল 19 এর সুবিধা দিবে না, ঠিক আছে? সময় সাপেক্ষ হিসাবে দেওয়া হয়। তাহলে প্রশ্ন আসবে, তাহলে আর্টিকেল 19টা কেমন, ফিক্স? যে অধিকারগুলো দেওয়া আছে সেগুলো ফিক্স না সময় সাপেক্ষ? সময় সাপেক্ষ, রিলেটিভ। কি বলবো? রিলেটিভ। এগুলো ফিক্স আদৌ নয়, অ্যাবসলিউট নয়। ক্লিয়ার? তাহলে সময় সাপেক্ষ তোমাকে অধিকারগুলো দিচ্ছে, তাহলে অধিকারগুলো কোথায় দিচ্ছে? আর্টিকেল 19(1), আর্টিকেল 19(1) থেকে 1 এর মধ্যে যতগুলো আছে সেই অধিকারগুলো দিয়েছে। আর অধিকারগুলো তোমাকে বাতিল করেছে বা তোমাকে সেখানে অধিকারগুলো বাধা দিয়েছে কত নম্বর থেকে? আর্টিকেল 19 সাবক্লজ 2 এর থেকে 6 এর মধ্যে তোমাকে বাধাগুলো দিয়েছে। এরপর বাধাগুলো কি জিনিস সেগুলো এক এক করে নিয়ে ডিসকাস করে নিতে হবে। দেখো, তোমাকে তো পাওয়ার দিয়ে দিয়েছে, একটা পাওয়ার প্রত্যেক মানুষের মধ্যে একটা পাওয়ার দেওয়া। যেমন আমাদের টাইমে আমরা কি, আমাদের ছোট টাইমে আমরা শক্তিমান অনেক দেখতাম। তো শক্তিমানের পাওয়ার ছিল কি, শক্তিমান অনেক বিশাল পাওয়ার। শক্তিমান এর যখন হবু বউ গীতা বিশ্বাস, মেয়ে ফ্রেন্ড, তার যখন মারা যায়, মাঝে এক জায়গায় গীতা বিশ্বাস মারা গেছিল, শক্তিমান কি করেছে? নিজের শক্তি দিয়ে তাকে জীবন দিয়েছে, মানে তার আবার করেনি, তার শরীরের মধ্যে প্রাণ ফিরে এনেছে। কে? শক্তিমান। তাহলে এখানে শক্তিমান নিজের শক্তির প্রয়োগ করেছে। এখন শক্তিমানের এরকম বাধা বাধকতা ছিল যে শক্তিমান সবকিছু করতে পারে, কিন্তু কারো জীবন আবার পুনরুজ্জীবিত কাউকে করতে পারে না, ঠিক আছে? তার জন্য তাকে শাস্তি দেওয়া হিসাবে তার সব পাওয়ার ছিনিয়ে নেওয়া হয়। তাহলে তোমাকেও বুঝতে হবে যে সংবিধান তোমাকে কি কি পাওয়ার দিয়েছে আর কোথায় কোথায় তোমাকে আটকিয়েছে। তা নাহলে শক্তিমানের এরকম যে অবস্থা হয়ে যাবে, তোমার জানা নাই যে তুমি ভাবতো যে আমার সবকিছু করার অধিকার আছে, জীবন লোকের জীবন বাঁচানোর থেকে লোকের জীবন, শরীরে জীবন ফিরিয়ে আনার সব অধিকার আছে, এরকম ভাবতো। তো পরবর্তীকালে এরকম না হয় যেন তোমাদের মধ্যেও যে আর্টিকেল 19 দেওয়া আছে, আর্টিকেল 19 তোমাকে বললাম যে প্রথম আর্টিকেল বলা হয় ফ্রিডম অফ স্পিচ, সবাইকে বলার এবং এক্সপ্রেস করার অধিকার দেওয়া আছে। তুমি বললে যে আমি যা কিছু বলতে পারি, তাহলে এমন কিছু বলে ফেললে যেটা ফেঁসে গেলে এবং জেলে তাকে তোমাকে থাকতে হলো, সাজা কাটতে হলো। তাহলে এইসব জিনিস না করতে হয়, তোমাকে যে যে অধিকারগুলো দেওয়া হচ্ছে সেই অধিকারের সাথে সাথে কোনখানে তোমার সেই অধিকারকে আটকে দেওয়া যেতে পারে, সে সরকার যখন চাইবে আটকে দিতে পারে, এটা তোমাকে জেনে নিতে হবে, ঠিক আছে? প্রথম আর্টিকেল একে করে নিয়ে ডিসকাস করো। তা আর্টিকেল 19 অ্যাবসলিউট না রিলেটিভ? রিলেটিভ, ওকে? আর্টিকেল 19, আর্টিকেল 19 সাবক্লজ 1 এর এটা কি দেওয়া আছে? ফ্রিডম অফ স্পিচ, স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন। আমরা আগের দিন বুঝে গেছিলাম স্পিচ মানে ভাষণ দেওয়ার যে অধিকার, আমাদের সাধারণভাবে যে কথা বলছি, এই যে ভাষণ দিচ্ছি, এই অধিকারটা। আর এক্সপ্রেস মানে হচ্ছে প্রকাশ করা। এরপর আমরা নানান রূপে প্রকাশ করতে পারি আমাদের নিজের ভাষাকে। প্রকাশ করার একটা মাধ্যম নেই, প্রকাশ করার আলাদা আলাদা মাধ্যম আছে। প্রকাশ করা আলাদা আলাদা মাধ্যমের মধ্যে যেমন একটা তো বলে নিয়ে প্রকাশ করা যায়, একটা লিখিতভাবে প্রকাশ করা যায়, একটা ইশারার সাহায্যেও প্রকাশ করা যায়, এবং সুপ্রিম কোর্ট পরবর্তীকালে এটাও মানেছে যে আমরা চুপ থাকছি, এটাও একটা প্রকাশ করার মাধ্যম, ঠিক? যে আমার রাগ আমরা চুপ করে নিয়ে প্রকাশ করি। আগের দিন এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিয়েছিলাম, যেমন তোমার মা বাড়িতে গিয়ে তো রেগে আছেন, তোমার সাথে কোনো কথা বলছে না, তুমি বুঝে যাবে যে মা আমার রেগে আছে, আমার সাথে কথা বলছে না, মানে এটা প্রকাশ করার একটা দিক, একটা উপায়। তাহলে এইভাবে মা আমাদের রাগ প্রকাশ করে নিয়ে থাকেন, ঠিক? ফ্রিডম অফ এক্সপ্রেশন সম্পর্কে বলেছেন। তাহলে এক্সপ্রেশনকে ডিফাইন কে করেছে? সুপ্রিম কোর্ট। কে করেছে? সুপ্রিম কোর্ট। এসসি মানে শিডিউল কাস্ট নয়, সুপ্রিম কোর্ট। দ্য সুপ্রিম কোর্ট ডেসক্রাইব করেছে যে এক্সপ্রেশন কি। এক্সপ্রেশন কোথাও সংবিধানে দেওয়া নেই যে এক্সপ্রেশন কি জিনিস। স্পিচ তো বলা আছে, স্পিচ তো ভাষণ, কিন্তু এক্সপ্রেশনকে কে ডিফাইন করছে? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট বলেছি যে বলা অনেকগুলোর মাধ্যম হতে পারে, যেটা আমরা বলে নিয়েও কথা বলতে পারি, স্পিচ দিয়ে নিয়ে যে এক্সপ্রেস করি, বলে নিয়ে যেটা প্রকাশ করি সেটাও আছে এটার মধ্যে। রিটেন অবস্থাতে, রিটেন মানে লিখে নিয়েও আমরা যেটা প্রকাশ করি সেটাকেও এক্সপ্রেশন বলা হয়। তাছাড়া আমরা সাইন ল্যাঙ্গুয়েজে, সাইন মানে ইশারার মাধ্যমে যেটা প্রকাশ করি সেটাও আমাদের প্রকাশ করা হয়। তাছাড়া আমাদের না বলে নিয়ে কিপ সাইলেন্স,
কিপ সাইলেন্স, চুপচাপ থাকে নিয়ে যেটা প্রকাশ করি সেটাও একটা প্রকাশ করার মাধ্যম হয়। তাহলে প্রকাশ করার এত ধরনের মাধ্যম কে বলেছে? সুপ্রিম কোর্ট। কি কি বলেছে? অনেক ধরনের প্রকাশ করা যায়। যেমন কথা বলে নিয়ে আমরা প্রকাশ করি, ক্লাসের মধ্যে, রাস্তার মধ্যে, যেখানে পারি আমরা কথা বলে নিয়ে প্রকাশ করি। রিটেন মাধ্যমে, লিখিত মাধ্যমে, যেমন নিউজ পেপার, টুইটারে টুইট করে নিয়ে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইউটিউব, যেখানে পারি আমরা লিখিতভাবে যেখানে প্রকাশ করা যায় সেখানে লিখে নিয়ে প্রকাশ করি। কোনো জার্নাল, কোনো বই দ্বারা আমরা প্রকাশ করে থাকি, হ্যাঁ কি নাই? ফার্স্ট হচ্ছে না তো বেশি। নেক্সট, আমরা তাছাড়া সাইন ল্যাঙ্গুয়েজে, ইশারার ভাষায়, দেখবে আগে দূরদর্শনের মধ্যে এরকম নিউজ চ্যানেলে দেওয়া হতো যে একজন নিউজ পড়তো আর তার পাশাপাশি কোনো একটা লোকও বসে থাকতো, যে মানে যারা বুঝতে পারে নাই, কথা বলতে পারে নাই, যারা শুনতে পারে নাই, তাদের জন্য একটা সাইন ল্যাঙ্গুয়েজে বলা হতো। যে ও বললো যে আজকে 5 জন মারা গেল, তো ও বলতো আজকে 5 জন মারা গেল, এরকম করে নিয়ে ইশারা করে দিত। ও ইশারা করতো, একজন বলতো, একজন ইশারা করে নিয়ে বুঝাতো। তাহলে ইশারা করার ভাষাকে বলা হয় সাইন ল্যাঙ্গুয়েজ। তাহলে সাইন করার প্রকার, সাইন মানে সাইন সিগনেচার সাইন নয়, ওটাও একটা সাইন হয়, কিন্তু এখানে সাইন মানে হচ্ছে ইশারা। তাহলে ইশারা করে নিয়েও বোঝানো যায়। তাছাড়া আমরা কিপ সাইলেন্স, চুপচাপ থাকে নিয়েও আমাদের রাগ বোঝানো যায়। ঠিক আছে? একটা জোক মনে পড়ছে, যে একজন টিচার ছিল, টিচার পরীক্ষা নিচ্ছে, সবাই খাতা জমা দিয়েছে, এখন একটা বাচ্চা কেউ পাচ্ছে নাই, কোনো পাচ্ছে নাই। ও কি করেছে? খাতা, সাদা খাতা এরকম লিখে নিয়ে জমা করে দিয়েছে স্যারকে। স্যার দেখছে যে সাদা খাতা, তুমি কি করছো? পাগল বলো নাকি সাদা খাতা? তো বলছে না, সামটাইমস সাইলেন্স ইজ দ্য বেস্ট অ্যান্সার। মানে কখনো কখনো চুপ থাকাই সব থেকে সঠিক অ্যান্সার হয়। তখন ওকে কি করলো? দিল আমার মাস্টারে। তো এটা জোকস পার্ট, কিন্তু সাইলেন্স থাকাটাও একটা এক্সপ্রেস করার একটা জায়গা। চুপচাপ থাকে নিয়েও একটা এক্সপ্রেস করা যায়, বলে নিয়ে প্রকাশ করা যায়। চুপচাপ থাকে নিয়েও মানুষ প্রকাশ করতে পারে। কেস হয়ে গেছিল একটা, যে কেউ আগের দিন বলে দিয়েছিলাম যে রাষ্ট্রীয় গান হচ্ছে আমাদের, ন্যাশনাল অ্যান্থেম হচ্ছে রাষ্ট্রীয় গীত। ন্যাশনাল অ্যান্থেম যখন গাওয়া হচ্ছে, জনগণ মন অধিনায়ক জয় হয়, অনেকে দাঁড়িয়েছে, অনেকে বসে আছে, ওটা আলাদা ব্যাপার। কেউ কেউ গান করছে, কেউ কেউ করছে না, চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন তার উপরে কেস হয়ে গেল, যায় তখন এর চুপচাপ বসে কিরকম থাকতে পারে, এরকম রাষ্ট্রীয় ন্যাশনাল অ্যান্থেমের আমাদের অসম্মান করা হচ্ছে, চুপচাপ থাকা যাবে না কোনো রকম, কিরকম চুপচাপ থাকছেই। তখন এটা কেস বললো সুপ্রিম কোর্ট যে না, ঠিক আছে, এরকম এরকমও হতে পারে যে কেউ বলতে পারে না, মুখ বধির, বা বলতে পারেন গুঙ্গা, বলতে পারছে না, এখন ওকে জোর জবরদস্তি বলাবে ন্যাশনাল অ্যান্থেম বলো, চলবে না? তুমি এত ভিড়ের মধ্যে তুমি কিরকম বুঝবে যে কেউ বলতে পারছে, কে বলতে পারছে না, কে সত্যিকারের বলতে পারে, কে সত্যিকারের বলতে পারে না? সবাইকে চেক করবে, বলে দেখা তো, আচ্ছা তুই বলতে পারছিস না, তাহলে ঠিক আছে তোর মা। আচ্ছা তুই বলতে পারছিস, তুই গালিস না ন্যাশনাল অ্যান্থেম, চলো মার। এরকম করা যাবে না, হ্যাঁ? তাহলে সবাইকে সম্মান করার অধিকার আছে, সম্মান মানে গান গাক আর না গাক কোনো ব্যাপার নেই, কিন্তু তুমি অসম্মান করতে পারবে না। ঠিক আছে? ইসের মধ্যে যদি তুমি দেখো সানি দেওয়ালের মুভিটা, কি নাম আর, গাদার, গাদারের মধ্যে বলছে যে বলো পাকিস্তান জিন্দাবাদ, বলছে হ্যাঁ পাকিস্তান জিন্দাবাদ, বলো হ্যাঁ, ও বলছে হিন্দুস্তান জিন্দাবাদ, পাকিস্তানও যেরকম জিন্দাবাদ, কোনো সমস্যা নেই, পাকিস্তানও জিন্দাবাদ বলে দিল। কিন্তু যখনই বলছে পাকিস্তান মুর্দাবাদ, আশরাফ আলী, কি হিন্দুস্তান মুর্দাবাদ, তখন বলছে আশরাফ আলী। কেমন? হ্যাঁ? তাহলে দেশের আমরা ঠিক আছে, দেশের সম্মানের জন্য আমরা আলাদা আলাদা উপায় হতে পারে। ন্যাশনাল অ্যান্থেম আমরা দাঁড়িয়ে নিয়ে গাই, গাই না গাই, মনের মধ্যে শ্রদ্ধা থাকলে হচ্ছে, কিন্তু অসম্মান করা যাবে না। ঠিক আছে? হিন্দুস্তান জিন্দাবাদ অনেক ক্ষেত্রে কেউ নাও বলতে পারে, কেননা যদি তার মুখের মধ্যে সে বলতে পারে না, আ করে নি, কিরকম বলবো? হ্যাঁ, কে বলতে পারছে না, তো যদি বলছে না তার মানে কি তার মধ্যে শ্রদ্ধা নাই? না। কিন্তু যদি কেউ বলছে না হিন্দুস্তান জিন্দাবাদ আর অন্যদিকে গিয়ে নি বলছে হিন্দুস্তান মুর্দাবাদ, তাহলে মার হয়ে যাবে ওকে, হ্যাঁ কি নাই? হ্যাঁ? তাহলে অশ্রদ্ধা করা, শ্রদ্ধা ঠিক আছে, তোমার শ্রদ্ধাটা তুমি বলে নিয়েও প্রকাশ করতে পারো, না বলে নিয়েও প্রকাশ করতে পারো, কিন্তু অশ্রদ্ধা করা যাবে না। বলে নিয়েও নাই আর না বলে নিয়েও নাই, কোনো রকম অশ্রদ্ধা করা যাবে না। क्लियर? तुम मुझे ना चाहो तो कोई बात नहीं, लेकिन किसी और को चाहोगे तो मुश्किल होगी। বুঝলে না? বুঝছো না? বুঝছো না? নাই হ্যাঁ, এত বকার পিছনে কারণ হচ্ছে অনেক ধরনের, অনেক উপায়ে আমরা প্রকাশ করতে পারি। ঠিক আছে? যেমন ন্যাশনাল অ্যান্থেম না গায়ে নিয়েও আমাদের কি অশ্রদ্ধা করছি? না, অশ্রদ্ধা করছি নাই। তাছাড়া আমাদের এরকম উপায়ে আমাদের অনেক ধরনের এক্সপ্রেস করা হয়, নিজের প্রকাশ, নিউজ রিপোর্টার দিয়ে নিয়ে এনতেন করে নিয়ে বহুত কিছু, এটা আগের দিন বুঝিয়ে দিয়েছিলাম, এত বলার কিছু নেই। এরপরে রেস্ট্রিকশন বুঝবো। রেডি? রেস্ট্রিকশন, যেমন লিখছি, নোটস বানাচ্ছি, এরকমই তোমরা খাতা নোটস বানাবে। খাতার মধ্যে পুরো নিউজ পেপার বা পলিটি বই লেখার দরকার নাই, ছোট ছোট নোটস বানাবে, যেমন ফটাফট রিভাইজ করতে পারো একদম ঝটপট। রেস্ট্রিকশন কি কি আছে? রেস্ট্রিকশন দেখো অনেক ধরনের রেস্ট্রিকশন দেওয়া আছে, যে তোমাকে বলার স্বাধীনতা, এক্সপ্রেস প্রকাশ করার স্বাধীনতা দিয়ে দিয়েছে, কিন্তু কিছু বাধাও আছে। প্রথম বাধা যেটা হচ্ছে সভার্নিটি।
সভারেন্টি, ঠিক আছে। কি জিনিস আসছি, ইন্টেগ্রিটি, পাবলিক অর্ডার, পাবলিক অর্ডার মানে তুমি নিজের এই স্বাধীনতা প্রকাশ করবে, কিন্তু দেশের সার্বভৌমিকতা, অখণ্ডতা আর শাসন, দেশের যে শাসন, যে রূপ, আমাদের যে সুষ্ঠুতা, যে সবাই শান্তভাবে বসবাস করছে, এটা যেন শান্তি ভঙ্গ না হয়, ঠিক আছে। তাহলে মনে করো তুমি আচ্ছা এগুলো বাংলাগুলো লিখে রাখো তোমরা। সভারনিটি মানে সার্বভৌমিকতা, সার্বভৌমিকতা। ইন্টিগ্রিটি মানে অখণ্ডতা, অখণ্ডতা ও লিখে নেবে অখণ্ডতা। পাবলিক অর্ডার মানে হচ্ছে শান্তি। কি লিখছো এখন? নাই, পরে টুকার জন্য আলাদা টাইম দেবো। এইদিকে ধ্যান দাও, পুরোটা মুখস্থ করবো। তাহলে কটা জিনিসের কথা বলা হয়েছে? তিনটা জিনিস, সভারেন্টি, ইন্টিগ্রিটি আর পাবলিক অর্ডার। সভারেন্টি, ইন্টিগ্রিটি, পাবলিক অর্ডার। সভারেন্টি, ইন্টিগ্রিটি, পাবলিক অর্ডার। এসআইপি দিয়ে মনে রাখবো, এসআইপি, এসআইপি। যারা ইনভেস্টমেন্ট করো তারা এসআইপি জানো তো। এসআইপি দিয়ে মনে করো সভারেন্টি, ইন্টিগ্রিটি আর পাবলিক অর্ডার। কি রকম ভঙ্গ হতে পারে? সভারেন্টি মানে করো সার্বভৌমিকতা। তুমি এখানে ইসে নিয়ে বলছো যে না ভারত, এরপর এরকম করে নিয়ে তুমি কোনো ইসের মধ্যে মাইকে নিয়ে কোথাও তুমি স্পিচ দিচ্ছ যে না ভারতের মধ্যে এরপর আবার ব্রিটিশের অধিকার হবে, ব্রিটিশরা আরো শাসন করবে। তাহলে তুমি কি করছো? ভারত একটা সার্বভৌমিক রাষ্ট্র, মানে বাইরের শক্তির কোনো প্রভাব ভারতের মধ্যে নেই। সার্বভৌমিকতা মানে ভারতের মধ্যে, ভারতের যে লোক আমরা যে, তারা শাসন করতে পারবো। বাইরের লোক যেমন ব্রিটিশ আসেনি ভারতের মধ্যে শাসন করবে, এরকম নাই। হ্যাঁ, তাহলে তুমি কোনো এরকম স্পিচ দিচ্ছ যেটার মধ্যে বোঝা যাচ্ছে পরিষ্কার যে তুমি বলছো যে ব্রিটিশ লোক আসেনি বা বাইরের কোনো শক্তি ভারতের উপরে শাসন করবে, তাহলে তুমি সার্বভৌমিকতার খণ্ডন করছো। তাহলে এমন কোনো তোমার অধিকার দেওয়া হবে না যেটা সার্বভৌমিকতা তুমি খণ্ডন করবে। ইন্টিগ্রিটি মানে অখণ্ডতা। ভারত একটা অখণ্ড দেশ। হ্যাঁ, ভারতের মধ্যে আলাদা আলাদা, যদিও এখনো অখণ্ড পুরোপুরি হয় নাই। ভারতের মধ্যে পাকিস্তান আসবে, চায়নার যে তিব্বত এলাকার সেটা নিয়ে নেবো। এই দিক থেকে আমরা ইন্দোনেশিয়ায়, মায়ানমার, এইসব সব জায়গা, আফগানিস্তান মিলে নিয়ে অখণ্ড ভারত হবে। একটা দিন পর অবশ্যই অখণ্ড ভারত হবে, কি স্বপ্নটা অবশ্যই পূরণ হবে। তো অখণ্ডতা মানে জিনিসটা কি? অখণ্ডতা মানে হচ্ছে ভারতের কোনো আলাদা আলাদা টুকরা অংশ নয়, মানে ভারত একটা দেশ, একটা গোটা দেশ বটে। হ্যাঁ, টুকরা টুকরা অংশ আছে কি? নাই। কেউ যদি এরকম করে নিয়ে কেউ স্পিচ দিয়ে দেয় যে কাশ্মীরকে আলাদা করে দেওয়া হবে, আদৌ ঠিক হবে না। কাশ্মীরকে আলাদা করছে মানে কি ভারতের অখণ্ডতা নষ্ট করছে, তাহলে তাকে কি করবে? জেলে নিয়ে যাবে। তাহলে স্পিচ দিতে পারো, কিন্তু ভারতের সার্বভৌমিকতা, অখণ্ডতা, তাছাড়া পাবলিক অর্ডার। পাবলিক অর্ডার একটা বিরাট বড় জিনিস। কি জিনিস পাবলিক অর্ডার? দেখো, পাবলিক অর্ডার একটা অনেক বড় এলাকা। পাবলিক অর্ডার, পাবলিক অর্ডার মানে হচ্ছে শান্তি শৃঙ্খলা। দেশের শান্তি শৃঙ্খলা যেন নষ্ট না হয়। মনে করো যে তুমি কোনো এরকম একটা ভাষণ দিয়ে দিচ্ছ যেটা লোককে তুমি মানে কি বলবো ওটাকে, কি বলা হয়, উদ্দীপনা জাগানো, লোককে অন্য দেশ, অন্য লোকের জন্য কি বলবো ভড়কাও ভাষণ দেওয়া। কোন একটা ভড়কাও ভাষণ দিয়ে দিলে, হ্যাঁ উৎসাহিত, এক্স্যাক্টলি মাই ফ্রেন্ড। তো উৎসাহিত করে দেওয়া। কোনো এরকম ভাষণ দিয়ে দিলাম আমি যে চলো সম্প্রদায়ের লোকগুলা ভালো নাই, চলো মারো, এরকম করে নিয়ে যদি আমরা বলে দিলাম, উৎসাহিত করে দিলাম কাউকে নিজের স্পিচ দ্বারা, তাহলে কি হবে? একটা পাবলিক অর্ডার নষ্ট হবে, শান্তি শৃঙ্খলা নষ্ট হবে কি নাই? হবে না? লোকসান হবে। তাহলে এমন কোনো ভাষণ দিব না যেগুলোর মধ্যে পাবলিক অর্ডারও নষ্ট হবে। ক্লিয়ার? তাছাড়া আরো দুটা জিনিস দেওয়া আছে, দাঁড়াও এখনো লিখবে নাই, একেবারে লিখবে। তাছাড়া আর কি জিনিস দেওয়া আছে? যেমন কন্টেম্পট অফ কোর্ট, অফ কোর্ট মানে কোর্টের অনাদর করা চলবে না। জাজ সাহেবের পাশে দাঁড়িয়েছে, দেখবে যখন জাজ সাহেব কোর্টে যাওয়া হয় তখন জাজ সাহেবকে কি বলা হয়? মাই লর্ড, ইয়োর অনার, এরকম করে সম্মান করে বলে জাজ, এরকম বলা হয় কি? না, এরকম বলা হয় না। একদম সম্মান করে নিয়ে দেওয়া হয়। কেন সম্মান? যদি জাজের অসম্মান করেছ তাহলে কন্টেম্পট অফ কোর্ট লাগিয়ে যাবে, মানে কোর্টের অনাদর করা, আর তোমাকে ফাইন মারি দেবে, তোমার শাস্তি হয়ে যেতে পারে। ঠিক আছে? তাহলে না কোর্টকে, না জাজ সাহেবকে তুমি, না ন্যায় আমাদের যে জুডিশিয়ারিকে তুমি কোনো কিছু বলতে পারো না, খারাপ থেকে ভালো তো করে নিয়ে। যদি ওটা ধরে নিয়েছে কেউ সুপ্রিম কোর্ট, এরকম অনেক লোক কেস হয়ে গেছে। ঠিক আছে? রিসেন্টলি
সুপ্রিম কোর্টের একটা জাজ করোনার টাইমে একটা গাড়ি চালাচ্ছিলেন, তো একটা লোক বলে দিল দেখছেন বিনা মানে গাড়ি নিয়ে একটা পোজ দিয়ে ছবি পাঠিয়েছেন, তো একটা লোক বলে দিল দেখছেন কিরকম করে নিয়ে সুপ্রিম কোর্টের জাজ, সুপ্রিম কোর্ট নয় এমনি কোর্টের জাজ ছিলেন, সুপ্রিম কোর্টের আই থিঙ্ক ছিলেন, তো বলছেন যে কিরকম দেখছেন বিনা হেলমেটে করোনা, বিনা মাস্কে করোনার টাইমে এখন গাড়ি নিয়ে বসে আছেন, ফটো দিচ্ছেন, হ্যাঁ, আর লোক করোনায় বন্ধ আছে, কোর্ট টোট বন্ধ রাখেছে, লোক কোর্টগুলোকে ন্যায় দিচ্ছে না, কিন্তু গাড়ি ফটো চলার ঠিক টাইম পাচ্ছে, এরকম বলে দেওয়া মাত্র তার উপরে কেস হয়ে গেছে। হ্যাঁ, কন্টেম্পট অফ কোর্ট, কোর্টের অনাদর, সরকার জুডিশিয়ারি অনাদর, জাজের অনাদর, চলো কেস, ফাইন মারো, ফাইন দিতেন, যদিও ফাইনটা খুব কম, 1 টাকার ফাইন হয়েছিল, 1 টাকা, ওটা শাস্তি স্বরূপে দেওয়া হয় যে 1 টাকা সম্মানে লাগে না, তো বেশিও ফাইন দিতে পারে, জেলও করে দিতে পারে তোমাকে, তাহলে কন্টেম্পট অফ কোর্ট, কোর্টের অনাদর করা চলবে না। তাহলে এমন কোনো ভাষণ দিব না যেটার মধ্যে কি নষ্ট হবে, সভারেন্টি, সার্বভৌমিকতা, আর কি নষ্ট হবে, ইন্টিগ্রিটি, আমার দিকে ধ্যান দিবে না, এই ঘাম বেরাতে থাকবে, তুমি আমি যেটা পড়া আছে সেটার উপরে ধ্যান দাও, ভেরি গুড, তোমরা বলবে যারা বসে আছে যে ঘাম দেখাচ্ছে দিচ্ছে না কি হচ্ছে, যারা ক্যামেরার মধ্যে আছে তারা আমার দিকে ধ্যান দিবে না, আমি যেটা পড়াচ্ছি সেটার উপর ধ্যান দাও। তাহলে দেশের কি এমন কোনো ভাষণ দিব না যেটার মধ্যে কি নষ্ট হবে, সভারেন্টি, কি নষ্ট হবে, ইন্টিগ্রিটি, পাবলিক অর্ডার, আর কি নষ্ট হবে, কন্টেম্পট অফ কোর্ট বা কোর্টের অনাদর করা হবে, বা এমনও করা হবে না যে, তাহলে কন্টেম্পট অফ কোর্ট করা যাবে না, তাছাড়া এমনও করা হবে না যে ফ্রেন্ডলি রিলেশন খারাপ হবে, ফ্রেন্ডলি রিলেশন, ফ্রেন্ড বানান কি হয়, ফ্রেন্ডলি, আমি পারি আমি শুধাই মাঝে মাঝে, ফ্রেন্ডলি রিলেশন খারাপ হয় কার সাথে, অন্যান্য দেশের সাথে, ফরেন কান্ট্রির সাথে বা অন্যান্য দেশে। মনে করো আমি এখানে বসে নিয়ে আমাদের দেশ এখন আমাদের মিত্রপক্ষ হয়ে গেল, চলো আমাদের বন্ধু রাশিয়া, পুতিন সম্পর্কে পুতিন খেপা কেন এরকম করছিস বলে দিই যদি, আর পুতিনের পাশে পৌঁছে গেল, পুতিন যদি বলবে যে এ দেখুন আপনার দেশের নাগরিক আমাকে কিরকম বলছে, আমি বললে হয়তো পৌঁছাবে না, ফেমাস লোক যদি কোনো বলে দেয়, আমিও যখন ফেমাস হয়ে যাবো তখন আমি বলবো, তখন কেমন হবে, হ্যাঁ, যদি পৌঁছে যায় ওর পাশে কথা, তখন তো বলবে প্রধানমন্ত্রী দেখুন এই লোকটা কে ওটা আমার দেশের সম্পর্কে বলছে, তাহলে এক দেশের সাথে অন্য দেশের রিলেশন খারাপ হচ্ছে আমার স্পিচের জন্য, হ্যাঁ, তখনও আমার উপরে শাস্তি দিতে পারে। তাহলে এই কারণগুলোতে আমাদের তো অধিকার দেওয়া আছে, পুরা অধিকার দেওয়া আছে, হ্যাঁ, স্পিচ এন্ড এক্সপ্রেশন যা পাচ্ছ ওই বলো, কিন্তু দেশের ইন্টিগ্রিটি, সভারেন্টি, পাবলিক অর্ডার যেমন নষ্ট না হয়, কন্টেম্পট অফ কোর্ট না হয়, কোর্টের অনাদর না হয়, আর রিলেশন খারাপ না হয়, ফ্রেন্ডলি রিলেশন আমাদের জন্য খারাপ না হয়, এইটার মধ্যে। তাহলে এই রেস্ট্রিকশন গুলো কতর মধ্যে দেওয়া আছে, আর্টিকেল 19(2) এর মধ্যে দেওয়া আছে। চলো ছবি তুলো। তাহলে এখানে আগে বলে দিয়েছে স্পিচ এন্ড এক্সপ্রেশনের রেস্ট্রিকশন কোথায় দেওয়া আছে, আর্টিকেল 19(2) এর মধ্যে দেওয়া আছে। জলদি করো, একদম সেম আছে, একদম না, একদম মজা করে নিয়ে বুঝো, হ্যাঁ, লোড লিবে নাই, টেনশন লিবে নাই, টেনশন ফ্রি পড়ো। চলো নেক্সট যাবো, হয়ে গেছে, নেক্সট যাই। দেখো এগুলো যেমন খাতার মোবাইলের মধ্যে না থাকে, যাই খাতার মধ্যেও আসে আর মাথার মধ্যে তো আসেই আসে। রেডি, বুঝে দি, নেক্সট কি বটে, আর্টিকেল 19 সাবক্লজ 1 বি এর মধ্যে কি আছে, অ্যাসেম্বলি মানে জমায়েত করার অধিকার। তাহলে আমরা যেখানে পারি যত পারি জমায়েত করতে পারি, ঠিক আছে। এখানেও বলে দিয়েছে কি বলা আছে, আর এটা কোথায় রেস্ট্রিকশন গুলো কোথায় দেওয়া আছে, আর্টিকেল 19(3) এর মধ্যে দেওয়া আছে, আর্টিকেল 19(3) এর মধ্যে অ্যাসেম্বলি রেস্ট্রিকশন কোথায় দেওয়া আছে, আর্টিকেল 19(3) এর মধ্যে। কি রেস্ট্রিকশন দেওয়া আছে, যে দেশের সভারেন্টি, কি সভারেন্টি, সভারেন্টি REIG, সভারেন্টি, ইন্টিগ্রিটি আর পাবলিক অর্ডার, সাথে সাথে কন্টেম্পট অফ কোর্ট, ফ্রেন্ডলি রিলেশন, এগুলো যেমন নষ্ট নয়। তাহলে সেম আছে না নাই, আর্টিকেল এর আগের আর্টিকেল 19 সাবক্লজ 2 আর আর্টিকেল 19 সাবক্লজ 3 সেম আছে কি নাই, হ্যাঁ। এমন জমায়েত করবো না যেটার মধ্যে বলে দিব জমায়েত করে নিয়ে যে চলো এরপরে আমাদের শাসন হবে এক দেশের মধ্যে, তাহলে দেশকে আমরা ভাঙছি না নাই, হ্যাঁ। ইন্টিগ্রিটি, আমাদের অখণ্ডতা নষ্ট হচ্ছে এটা দ্বারা। পাবলিক ওটার লোককে আমরা উৎসাহিত করছি যে চলো কোনো একটা খারাপ অ্যাকশন নিব। তাছাড়া কন্টেম্পট অফ কোর্ট করা যাবে না, তাছাড়া আর কি করা যাবে না, ফ্রেন্ডলি রিলেশন অন্য দেশের সাথে খারাপ করা যাবে না। ক্লিয়ার? এরপরে অ্যাসেম্বলি, আচ্ছা আরেকটা আর্টিকেল করে নি, তারপরে আসছি লোক জমায়েত করা। এখান থেকে একটা প্রশ্ন মনে রাখবে যে রাইট টু প্রোটেস্ট,
রাইট টু প্রোটেস্ট। প্রশ্ন জিজ্ঞেস করে দেয়, মাই লর্ড তো তোমাকে বলবে না পরীক্ষায়, বলবে বাবু রে রাইট টু প্রোটেস্ট কোথায় আছে? আমাদের সংবিধানে কি রাইট টু প্রোটেস্ট, প্রোটেস্ট মানে কি বলা হয়, আন্দোলন করার অধিকার আছে কি বাবু? তুমি বলবে হ্যাঁ 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 আছে আছে, কোথায় আছে? কোথাও নাই, শব্দটা নাই। খেয়ে আন্দোলন করার অধিকার আছে, অধিকার আছে, কিন্তু এই প্রোটেস্ট শব্দটা নাই, প্রোটেস্ট শব্দটা নাই, আন্দোলন শব্দটাই নাই। তাহলে আমরা স্যার এত যে আন্দোলন হচ্ছে, এই যে কৃষক আন্দোলন, এই যে আমাদের শাহিনবাগের CAA বিরুদ্ধে আন্দোলন হলো, এত যে এখন আবার আন্দোলন চলে আসছে, এত যে আন্দোলন হচ্ছে, কোন একটা নির্ভয়া কাণ্ড যে আন্দোলনটা হলো, হ্যাঁ, এত সব যে আন্দোলন হয়, তাহলে লোকরা করে কিরকম? অবশ্যই করার নিয়ম আছে বলিনি। কিরকম নিয়মটা পাই স্যার? তাহলে রাইট টু অ্যাসেম্বলি এখানে পরিষ্কার বলে দেওয়া আছে, রাইট টু অ্যাসেম্বলি কেমন? পিসফুলি, শান্তি সহকারে, এন্ড উইদাউট আর্মস। উইদাউট আর্মস, আর্ম মানে বাহু, ও আর্ম নয়, এই আর্ম মানে অস্ত্র শস্ত্র। তাহলে তুমি অ্যাসেম্বলি, লোক জমায়েত করতে পারো, কিন্তু পিসফুলি, শান্তি ভাবে, আর উইদাউট আর্মস। কোন অস্ত্র শস্ত্র সেখানে রাখা যাবে না, যদি রাখা যায় কোনো হিংসা হয় মার খাবে তুমি। ঠিক আছে, এখান থেকে পুরো এক্সাম্পল আমরা দিতে পারি যে যদি আমরা ইতিহাস দেখি, গান্ধীজির ইতিহাস, অসহযোগ আন্দোলন 1920 সালে অসহযোগ আন্দোলন হয়েছিল। গান্ধীজি সেই সময় আন্দোলন করেছিলেন 1920 সময়। আন্দোলন শুরু যখন করলেন 1922, আস্তে আস্তে একটা বড় ঘটনা ঘটে গেল, চোরি চোরার ঘটনা। পুলিশের মধ্যে, থানার মধ্যে একটা পুলিশ স্টেশনকে পুড়িয়ে দেওয়া হয়েছিল। তাহলে চোরি চোরা যখনই ঘটনা দেখে নিলেন গান্ধীজি, তখনই বললেন না না না, অসহযোগ আন্দোলন বাতিল করো। 1922-এ চোরি চোরার ঘটনার পরে অসহযোগ আন্দোলন বন্ধ করে দিলেন। এর মেন কারণ আমরা এখান থেকে বুঝতে পারি যে কোনো জায়গার মধ্যে যদি হিংসা ঢুকে গেল, তোমার সেই জিনিসটা সফল হবে না। আমাদের কনস্টিটিউশনের মধ্যে দেওয়া আছে যে তুমি যত পারছো জমায়েত করো, যত পারছো আন্দোলন করো, কিন্তু পিসফুলি আর অস্ত্র শস্ত্র না নিয়ে। তাহলে অসহযোগ আন্দোলনে আমাদের শান্তি সহকারে হয়েছিল আন্দোলনটা, অসহযোগ শান্তি সহকারে শান্তির সাথে চলছিল, কিন্তু হিংসা ঢুকে গেল কোথায়? যখন চৌরি চোরার পুলিশ স্টেশনে অ্যাটাক হলো এবং লোকের মৃত্যু হয়েছিল। তাছাড়া উইদাউট আর্মস, ও বিনা অস্ত্র শস্ত্র নিয়ে আন্দোলন করার অধিকার আছে। ঠিক আছে, তো তোমার মনে প্রশ্ন আসবে, স্যার এই যে আমাদের কৃষক আন্দোলন, শাহিনবাগী আন্দোলন, এই প্রটেস্টের বিরুদ্ধে সরকার কেন তাহলে পদক্ষেপ নিয়েছিল? সরকার তো অনেক দেখলাম যে অনেক বিদ্রোহকারীদের ওখান থেকে সরিয়ে দেওয়া হয়েছিল, বিদ্রোহ করতে দেওয়া হচ্ছিল, আন্দোলন করতে দেওয়া হচ্ছিল না। কেন করানো হয়েছিল এরকম? মেন কারণ হচ্ছে তোমাকে বলে দেওয়া হয়েছে যে তুমি আন্দোলন করো শান্তি সহকারে আর উইদাউট আর্মস, কিন্তু তার পাশাপাশি পাবলিক অর্ডারকেও তোমাকে মানে চলতে হবে। কেমন? পাবলিক অর্ডার মানে শান্তি শৃঙ্খলা যেমন নষ্ট না হয়। মনে করো আমি এই রাস্তার মধ্যে, এই মনে করো আমার সামান্য যদি অযোধ্যা মোড়ের পাশে যে গিয়ে নিয়ে আন্দোলন করতে শুরু করি, রাস্তা জাম, গাড়ি ঘোড়া জাম, এখন 2 দিন হয়ে গেল আন্দোলন, কোনো গাড়ি ঘোড়া চলছে না। যার তো এমন তো নয় যে সবাই আন্দোলনের মধ্যে থাকবে, অনেক লোকের কষ্ট হবে, গাড়ি যাতায়াত বন্ধ, অনেক বাচ্চা হসপিটাল কিভাবে যাবে, অসুস্থরা, এরকম করে নিয়ে অনেক সমস্যা হয়ে থাকে। তাহলে কি করছি আমরা? লোককে কষ্ট দিচ্ছি। তাহলে সুপ্রিম কোর্ট বলেছে, অনেক লোক কেস হয়েছে এটার জন্য, সুপ্রিম কোর্ট বলেছে যে ঠিক আছে আপনারা পূর্ণ স্বাধীনতা আছে, আন্দোলন করুন, কোনো সমস্যা নাই, কিন্তু আন্দোলনের জন্য লোকের যেমন কষ্ট না হয়, যাতায়াত যেন হ্যাম্পার না হয়, তার জন্য ওইখানে কৃষক আন্দোলন যে হয়েছিল, সেই কৃষক আন্দোলনে যে রাস্তার মধ্যে করা হতো, অনেক জনের আনাগোনাতে অনেক সমস্যা হতো, তার জন্য কৃষক আন্দোলনকে ওইখানে পুলিশরা ওইখান থেকে সরিয়ে দিয়েছিল। ঠিক আছে, ঠিক এটার মধ্যে আরো অনেক কারণ আছে কি জন্য সরানো হলো, ঠিক হলো কি আদৌ না হলো, এটা ইতিহাস বিচার করবে। এখন আমাদের এখানে যেটা বুঝার সেটা আমরা বুঝছি। তাহলে আমরা বুঝছি যে সরকার এক হাতে কি দেওয়া আছে তোমাকে? স্বাধীনতা, জমায়েত করো, আর এখানে বলা হচ্ছে ঠিক আছে জমায়েত তো করছো, যেমন শান্তি শৃঙ্খলা হয়, যেমন কোনো উইপেন বা কোনো অস্ত্র শস্ত্র না নিয়ে হয়, তোমার ইন্টিগ্রিটি, সভারেন্টি আর পাবলিক অর্ডার যেমন নষ্ট না হয়। হ্যাঁ, যদি এরকম নষ্ট হলো মার তুমিই খাবে, তুমি হেড ওঠো না, সবাই তো মার খাবে। কে মনে করো কেউ গিয়ে নিয়ে ওখানে তুমি আন্দোলন করছো পুরাপুরি ভাবে, কেউ গিয়ে নিয়ে বন্দুক চালাই দিল, তুমি জানো না এই লোকটা কে বটে, কি হবে না? ওর আন্দোলনে বন্দুক চলেছে, পিটো, সবাইকে পিটো। হ্যাঁ, তাহলে গান্ধীজি এই চৌরি চোরা যে আন্দোলনটা হলো প্রত্যাহার করার কারণ, বাতিল করার কারণ কি? গান্ধীজি বুঝে গেছিলেন যে আন্দোলন করা তো ঠিক বটে, কিন্তু শান্তি শৃঙ্খলা ভাবে আমরা করি নাই আন্দোলনটা, হিংসা ঢুকে গেছে, পুলিশ পিটবে, বহু চলো হাঁটাও। ঠিক আছে, তাহলে আমরা কি দেখলাম যে এইসব আমাদের যে স্বাধীনতাগুলো দেওয়া আছে সেগুলো বাধাও দিয়েছে। কে দিয়েছে? কনস্টিটিউশনে বাধা দেয়, একদিক থেকে এক হাতে স্বাধীনতা দিচ্ছে, এক হাতে বাধা দিচ্ছে। ঠিক আছে, তাহলে কত নম্বর? আর্টিকেল 19 ক্লজ 1 বি এর মধ্যে আমরা কি দেখলাম?
অ্যাসেম্বলি করার অধিকার আছে পিসফুলি অ্যান্ড আর্মস উইদাউট আর্মস, কিন্তু এর মধ্যে কি আছে যেন এই জিনিসগুলো নষ্ট না হয়। ক্লিয়ার? চলো তুলো ছবি তুলো। বুঝছো এত লম্বা টানার কারণ কি? তা নাহলে তো ছোট করে নিয়ে করে দিতাম। আর্টিকেল 19 চলো বুঝে গেলে, নাই বুঝলে আমার দেখার নয়, শেষ করে দাও, কিন্তু এটাকে বুঝানো হচ্ছে বারবার। কি হলো বলো? এটাই আসছি, রাইট টু প্রোটেস্টের উপর এখন আসছি। হ্যাঁ, কিরকম প্রশ্ন আছে দেখো। নেক্সট আর্টিকেল 19 1 সাবক্লজ সি এর মধ্যে কি আছে? অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশন মানে কোনো গ্রুপ তৈরি করা, কোনো গ্রুপ তৈরি করা, কোনো ইউনিয়ন তৈরি করা, হ্যাঁ, এরকম কোনো পার্টি তৈরি করা, এইসব জিনিসগুলোর মধ্যে অধিকার দেয় আমাদের সংবিধান, যে আমরা যে কোনো একটা পার্টি তৈরি করা। যেমন স্টুডেন্ট গ্রুপ, স্টুডেন্ট ফেডারেশন গ্রুপ তৈরি করতে পারি। নিজের থেকে একটা পলিটিক্যাল পার্টি তৈরি করে দিলাম, কলম ছাপ পার্টি, চলো কলম খাতা কলম পার্টি, হ্যাঁ করে দিতে পারি। তাহলে এইসব অধিকার আমরা কত নম্বর আর্টিকেল অনুযায়ী পাই? আর্টিকেল 19 সাবক্লজ 1 সাবক্লজ সি এর মধ্যে, ক্লজ 1 সাবক্লজ সি এর মধ্যে আমরা পেয়ে থাকি। তোমাকে জিজ্ঞেস করবে যে পার্টি তো খুলে দিয়েছিস তুমি, দেখো মেন ব্যাপার হচ্ছে যে আমাদের পরবর্তীকালে এমন সময় আসবে যে আমাদের এমন লোক আছে আমাদের, যাদেরকে শিক্ষিত লোককে কোথায় আসতে হবে? পার্টির মধ্যে কোথায় আসতে হবে? চুলটা খারাপ হয়ে গেছে কি? আচ্ছা ঠিক আছে, হিরো লাগছে না, এদিকে বুঝো, হিরো না লাগলেও এমন সময় আসবে যে শিক্ষিত লোককে পার্টির মধ্যে আসতে হবে, পলিটিক্যাল, তবেই তো দেশের উন্নতি হবে। যদি আমরা সব শিক্ষিত লোক যদি রাজনীতি থেকে পালাতে থাকি তাহলে তো কোনো লাভ হবে না। তাহলে একটাও সময় আসবে যে তুমি নিজের থেকে পার্টি গঠন করবে, এবং পার্টি গঠন করে নিয়ে তুমি জোর সহকারে যে আর্টিকেলগুলো পড়ছো সেই আর্টিকেলগুলো তুমি বলতে পারো মাইকে কেন পার্টি গঠন করে আনছে। কারণ আমাদের মৌলিক অধিকারের মধ্যে আর্টিকেল 19 সাবক্লজ 1 সাবক্লজ সি এর মধ্যে আমরা জানি ফ্রিডম অফ অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশন ফ্রিডম থাকার কারণে আমরা এই পার্টিটা আজকে গঠন করেছি, এবং এটা ডেভেলপমেন্টের দিকে নিয়ে যাবো আমরা দেশকে। হ্যাঁ, তুমি বলতে পারো, তোমার এগুলো মুখস্থ থাকবে তবেই তুমি বলতে পারো, তুমি এগুলো সম্পর্কে জানবে তবে তো জানবে, করতে পারবে না। তো তুমি মনে করো এরকম পার্টি গঠন করলে, পুরো জমায়েত করছো, অ্যাসোসিয়েশন করছো, আর পুলিশ আসে নিয়ে পিঠে হাঁটাইলো, কেন হাঁটাইলো না? তুমি এরকম কোনো ভাষণ নিয়ে নিয়েছো, আপত্তিজনক কোনো ভাষণ নিয়ে নিয়েছো। হ্যাঁ, বুঝছো না, ঘুমাচ্ছ নাই না? নেক্সট, তাহলে এটা রেস্ট্রিকশন দেওয়া আছে কত নম্বর আর্টিকেলে? আর্টিকেল 19 সাবক্লজ 4 এর মধ্যে রেস্ট্রিকশন দেওয়া আছে। কি রেস্ট্রিকশন দেওয়া আছে? ঠিক আছে বাবু, আপনি করুন যা কিছু করার আছে, আপনাকে সেম জিনিস সোভারেন্টি, ইন্টিগ্রিটি, পাবলিক অর্ডার, এইসব জিনিস মেনে নিয়ে রাখতে হবে। কন্টেম্পট অফ কোর্ট, কোর্টের জন্য অনাদর না হয়, ফ্রেন্ডলি রিলেশন খারাপ না হয়। তাছাড়া আরেকটা শব্দ আছে মোরালিটি, একটা নতুন শব্দ দেওয়া আছে মোরালিটি। মোরালিটি মানে নৈতিকতা। নৈতিকতা সমাজে যেমন নষ্ট না হয়। নৈতিকতার জিনিসটা কি অনেক বড় জায়গা। নৈতিকতা যেমন আমাদের যে ইসের মধ্যে আছে, আমরা যে দেশের মধ্যে থাকি ভারত, সেই ভারতের মধ্যে নৈতিকতার একটা আলাদা সংজ্ঞা আছে, আমেরিকার মধ্যে একটা আলাদা সংজ্ঞা আছে, পাকিস্তানের মধ্যে একটা আলাদা সংজ্ঞা আছে, চায়নার মধ্যে একটা আলাদা সংজ্ঞা আছে। আমাদের দেশের অনুযায়ী নৈতিকতা কি জিনিস? নৈতিকতা মানে আছে যেটার দ্বারা আমাদেরকে বড়দের আদর করা বোঝাচ্ছে না। এখন আমরা কি করি যে কোনো বড় লোকের সাথে আসলে সম্মান করি, প্রণাম করি, মুসলিমরা সালাম করে, হ্যাঁ, যেমন যেমন আলাদা আছে, আলাদা ধর্মে আলাদা আলাদা কালচার করে, ঠিক আছে। বড়দেরকে আসলে কি এরকম বলতে, এই বস, কি বলি, কি বসুন বলি, হ্যাঁ বলি কিনা, খান লেন, আমরা আদর করি, এটা আমাদের নৈতিকতা। তাহলে আমাদের এরকম এমন বিচার বা নৈতিকতা নষ্ট না হয়। বা বড়দের যারা আছে তাদের পাশে এমনও বাচ্চারা আছে, এমনি তো গালাগালি দেওয়া উচিত নয়, কিন্তু যারা আছে, যে কোনো বড় লোক আছে, কোনো বৃদ্ধ লোক আছে, তার পাশে গিয়ে নিয়ে আমি গালাগালি দিয়ে দিলাম, হ্যাঁ, বা কোনো এরকম রাফ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলাম, উচিত কি না? এটা আমাদের নৈতিকতা জিনিসটা। এই জিনিসটাই নৈতিকতা, যে আমরা বড়দের সম্মান করবো, ছোটদের থেকে আমরা যে সুবিচারগুলা শিখে এসেছি সেগুলোই নৈতিকতার মধ্যে পড়ে। ক্লিয়ার? তাহলে এমন কোনো জিনিস করবো না যেটার দ্বারা নৈতিকতা নষ্ট হবে। মনে করো এমন আমি গ্রুপ তৈরি করবো, সংবিধানে তো আমাকে বলেছে গ্রুপ তৈরি করার, এমন গ্রুপ তৈরি করবো যেমন গ্রুপের মধ্যে আমরা কি দেখবো যে উলঙ্গ গ্রুপ, বিনা কাপড় পরে নিয়ে এমন গ্রুপ তৈরি করবো, চলো, তাহলে এটা নৈতিকতা নষ্ট হবে কি না? সমাজের মধ্যে এটা অ্যালাউড আছে নাই? যদিও ধার্মিক কারণে কোনো নাগা সাধু বা যারা থাকেন তারা ওনারা করেন, ওটা আলাদা ব্যাপার। কিন্তু আমরা এখানে করে নিয়ে স্টুডেন্ট গ্রুপ, চলো আমরা কি উলঙ্গ গ্রুপ এটা তৈরি করবো, আমরা সবাই উলঙ্গ থাকবো, নৈতিকতা নষ্ট হবে কি নাই? তাহলে সরকার তোমাকে পারমিশন দিবে না। তাহলে এই নৈতিকতা যেমন নষ্ট না হয় এই জিনিসটার উপরও ধ্যান দেবো। ক্লিয়ার? বাকি জিনিসও যেমন আমি স্পিচ দিচ্ছি, সেখানেও নৈতিকতা চলে আসে। মনে করো স্পিচ দিতে দিতে কোনো গালাগালি দিয়ে ফেললাম, হ্যাঁ, তাহলে এটার দ্বারা
দ্বারাও তো নৈতিকতা নষ্ট হচ্ছে। হ্যাঁ, এটা সুবিচার আমাদের ভালো জিনিস কি না? তাহলে নৈতিকতা প্রায় প্রায় সব জায়গায় আছে। তাহলে মরালিটি যেমন নষ্ট না হয়, এখানে কোথায় দেওয়া আছে? আর্টিকেল 19 সাব ক্লজ 4 এর মধ্যে। ক্লিয়ার? নেক্সট লিখো, ছবি তুলো। কত মিনিট হলো? 25? 35? হ্যাঁ চলো ঠিক আছে। ডাস্টার কই? ও আমার হাতে আছে। মাথাটা খারাপ হয়ে যায় গরমে। নেক্সট আর্টিকেল ডি, বুঝছো না? মজা আসছে? হ্যাঁ, এরপরে এই কোশ্চেনটাই আসি। প্রশ্ন জিজ্ঞেস করবে, তোমাকে প্রশ্ন জিজ্ঞেস করবে, আমাদের কি অধিকার আছে রাইট টু প্রোটেস্ট? দাও, আমাদের রাইট টু প্রোটেস্ট বা আন্দোলন করার অধিকার আছে কি সংবিধান অনুযায়ী? আছে? আছে? কত নম্বর আর্টিকেল দিয়ে আছে বলো? তুমি তো বলবে স্যার এই তো আর্টিকেল তো কোথাও লেখা নাই, স্যারও তো পড়ায় নাই আমাকে, কোথায় পাবো এই আর্টিকেল? কিন্তু আছে। কোথায় আছে বলছি, দাও জলটা খাতে দাও। অনলাইন আছে, তোমরাও জল খাই নাও, ঠকাই গেছে মনে হচ্ছে না। দেখো রাইট টু প্রোটেস্ট কোথায় আছে? রাইট টু প্রোটেস্ট আমরা অনেকগুলো সংবিধানের অনেকগুলো পার্ট দ্বারা আমরা পাই। এমনি তো ছোট মোটো পরীক্ষায় দিয়ে দেবে রাইট টু প্রোটেস্ট কোথায় আছে। আর্টিকেল 17, আর্টিকেল 19, আর্টিকেল 13, আর্টিকেল 21। ঠিক আছে, তাহলে আর্টিকেল 19 এ রাইট টু প্রোটেস্টের অধিকার দেওয়া আছে। কিন্তু যখন বড় পরীক্ষা খোঁখরে নিয়ে জিজ্ঞেস করবে একদম নিখুঁত ভাবে যে রাইট টু প্রোটেস্ট আর্টিকেল 19 কোথায় দেওয়া আছে, তা রাইট টু প্রোটেস্ট আমরা আর্টিকেল 19 এর সাব ক্লজ 1 সেকশন এ এর মধ্যে পাই, 19 সাব ক্লজ 1 সেকশন বি এর মধ্যে পাই, আর 19 সাব ক্লজ 1 সি এর মধ্যে পাই। তাহলে এই তিনটা অনুযায়ী আমরা রাইট টু প্রোটেস্ট পাই। প্রোটেস্ট বা আন্দোলন করার অধিকার। কিরকম আন্দোলন করলে কি হবে? চুপচাপ আন্দোলন করে নি, এরকম করে নিয়ে গিয়ে দাঁড়াবো কি? বলবো। তাহলে স্পিচ এন্ড এক্সপ্রেশন। হ্যাঁ, তাহলে স্পিচ এন্ড এক্সপ্রেশন। বি নাম্বারে কি? অ্যাসেম্বলি, জমায়েত করা। আন্দোলন করলে কি একাই আন্দোলন হবে? না, লোকজন জমায়েত করতে হবে। তাহলে স্পিচ এন্ড এক্সপ্রেশন প্লাস অ্যাসেম্বলি প্লাস অ্যাসোসিয়েশন। আর একটা যখনই লোক অনেক জায়গায় জমা হবে, বেশি সময় পর্যন্ত থাকবে, তখন সেটা অ্যাসোসিয়েশন বা গ্রুপ নিয়ে নামে একটা পরিচিত হয়। ঠিক আছে, তাহলে এই তিনটা আর্টিকেল অনুযায়ী আমরা কিসের অধিকার পাই? রাইট টু প্রোটেস্ট। খাতায় লিখো মাই লর্ড, রাইট টু প্রোটেস্ট আমরা কিরকম পাই? আর্টিকেল 19 ক্লোজ 1 সাব ক্লোজ এ, বি এবং সি এর মধ্যে পাই। লিখো প্রোটেস্ট করার অধিকার কোথা থেকে হবে? তাহলে প্রোটেস্ট শব্দটা সংবিধানে আছে না, সুপ্রিম কোর্ট এগুলো ডিফাইন করেছে। তাহলে যে জিনিস সংবিধানে দেওয়া নেই সেটা ডিফাইন করে কে? সুপ্রিম কোর্ট। ডিফাইন করে মানে ব্যাখ্যা করে। তাহলে যে জিনিসটা কোর্ট ইসের মধ্যে সংবিধানের মধ্যে নাই, এখানেও কোশ্চেন আছে, যে জিনিসটা সংবিধানের মধ্যে নাই বা অসম্পূর্ণ দেওয়া আছে সেটা ডিফাইন করা বা ব্যাখ্যা করার দায়িত্ব কার? আমাদের। কার? তুমি ডিফাইন করবে, ব্যাখ্যা করবে। কে ব্যাখ্যা করবে? সংবিধান। সংবিধানে যে জিনিসটা ব্যাখ্যা করা নেই সে কে ব্যাখ্যা করবে সেটা? সরকার। প্রশ্ন এক একটা লাইন, এক একটা প্রশ্ন, এমন না যে এমনি বকছি। সুপ্রিম কোর্ট। কে ব্যাখ্যা করে? সুপ্রিম কোর্ট। তাহলে এই যে প্রোটেস্ট শব্দটা নাই আমাদের সংবিধানে, আন্দোলন শব্দটা, যে আন্দোলন করার অধিকার, সেটা না 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 এক্সিকিউটিভ, জুডিশিয়ারি আর এক্সিকিউটিভ, লেজিসলেচার আর জুডিশিয়ারি তিনটা আলাদা আলাদা জিনিস। এক্সিকিউটিভ আলাদা একটা নিয়ম, লেজিসলেচার একটা আলাদা নিয়ম বানাইলো, এক্সিকিউটিভ একটা আলাদা যারা নিয়ম প্রয়োগ করাবে, আর জুডিশিয়ারি আলাদা, সেই নিয়মটা ঠিকভাবে প্রয়োগ হয়েছে কিনা দেখার দায়িত্ব কার? জুডিশিয়ারি। তুমি নিজে ধরে নিয়ে ফাঁসি দিন দিলে এরকম নাই, আমি তো সরকারের আন্ডারে আছি, সুপ্রিম কোর্ট তো আমার আন্ডারে না। সুপ্রিম কোর্ট স্বাধীন, সুপ্রিম কোর্ট কারো আন্ডারে নাই। অবশ্যই পার্লামেন্ট করবে, অবশ্যই পার্লামেন্ট করবে। এটার মধ্যে পিএম এবং প্রেসিডেন্টেরও হাত থাকে। ঠিক আছে, যেহেতু এরাও পার্লামেন্টেরই একটা অংশ। কিন্তু সেই সংবিধানটা যথাপযুক্ত বা ঠিকঠাক হয়েছে কিনা, কারো অধিকার তো কোনো খর্ব হচ্ছে না, ওটা দেখার দায়িত্ব কার? নিজের স্ক্যানারে বসাবে, দেখার দায়িত্ব কে? সুপ্রিম কোর্ট। যেমন ব্যাংকের মধ্যে কেমন নোট গুনায়, একটা নকলি নোট দিলে ধরা পড়ে যায়, ঠিক তেমনি ওই স্ক্যানারটা সুপ্রিম কোর্টে বসা আছে। জুডিশিয়াল রিভিউ, কোনো আইলে তুমি এই নিয়মটা লাগু করবে, আচ্ছা ঠিক আছে, সবার দেখবে যে এটা কোনো কারো তো খর্ব হচ্ছে না, কোনো অধিকার, সুপ্রিম কোর্ট দেখবে। যখনই খর্ব হলে কতই বড় সরকার থাকুক, কতই বড় পার্লামেন্ট থাকুক, কতই বড় প্রেসিডেন্ট থাকুক, কাটো, সুপ্রিম কোর্টের আগে কেউ নেই। ক্লিয়ার? বুঝছো? তাহলে আমরা প্রোটেস্ট করার অধিকার কত মধ্যে পাই? আর্টিকেল 19 এবিসি, 19(1) এবিসি এর মধ্যে পাই। ক্লিয়ার? নেক্সট কতদূর পৌঁছলাম আমরা? ডি করছিলাম নাকি?
ডি মানে কি? মুভ ফ্রিলি, যেখানে পারি ওখানে ঘুরতে পারি। এর রেস্ট্রিকশন আছে, রেস্ট্রিকশন কোথায় আছে? আর্টিকেল 19(5) এর মধ্যে রেস্ট্রিকশন দেওয়া আছে। কি রেস্ট্রিকশন আছে? যে 1 নম্বর মেডিকেল রিজন, 2 নম্বর মেডিকেল রিজন, জিনিসটা আগে বুঝে নাও, যে রাইড ফ্রিলি, যেখানে পারি ওখানে ঘুরি, কোনো সমস্যা নাই। করোনার টাইমে কি হয়েছিল? করোনার টাইমে বন্ধ করো, কোনো ঘোরাঘুরি সিস্টেম নাই। কেন? তুমি বলবে যে না, ঘোরার তো অধিকার দিয়েছে আমাকে আর্টিকেল 19(1)(d) এর মধ্যে, আমি ঘুরবো। করোনার টাইমে সরকার বললো ঘোরা বন্ধ করো। তাহলে কোনো যদি রোগ ছড়িয়ে যাচ্ছে, কোনো মহামারী ছড়িয়েছে আর সরকার বা কোনো এরকম অর্ডার পেশ হয়েছে, কোনো অর্ডিন্যান্স জারি হয়েছে, তাহলে তোমার এই ঘোরার অধিকারটা বাতিল করতে পারে। কিরকম? মেডিকেল রিজন অনুযায়ী লেখা আছে, মেডিকেল রিজনে অনুযায়ী তোমাকে বাতিল করা যেতে পারে, তুমি ঘুরতে পারবে না। এই জন্যই তো লকডাউন হয়েছিল। তাহলে তোমার মৌলিক অধিকার নিয়েছিল না? নাই। তাহলে সময় সাপেক্ষ কি নাই? তোমার মৌলিক অধিকারটা এক সময় দিবে আর এক সময় সরকার নিয়েও নিতে পারে। ক্লিয়ার? বুঝছো? তাহলে টেনশন নেই। তাহলে তার জন্য সরকার ডিসাইড করার আগে তুমি আগে নিজের বিচার ডিসাইড করে নেওয়া উচিত যে আমি এই বিচারের সাপোর্টার, আমাকে এই সরকারকে ভোট দেওয়া উচিত, আমি এই বিচারের অধিকারী, আমি এই বিচারকে ভালো লাগে, আমার এই বিচারগুলো এই আগে। সরকারের লোকের মুখ দেখে নিয়ে ভোট দেওয়া উচিত নয়। তার যে পার্টির যে ম্যানিফেস্টো, তার যে বিচার, তার কোন কোন বিচারের উপর তার যে নৈতিকতা, কি বিচার রাখে সেই পার্টিটা, সেই পার্টি অনুযায়ী সেই ইয়াকে ভোট দেওয়া উচিত। মুখ দেখে নিয়ে ভোট দিয়ে দিলাম, কোথাও কোনো নাই, এরকম করবে নাই। ঠিক আছে? তাহলে বিচারের উপরে রাখি নিয়ে তুমি ভোট দেওয়া উচিত। তো আমি কোথায় ছিলাম? মেডিকেল রিজন, ওগুলো বাদ দাও। মেডিকেল রিজন এর কারণে তোমার এই অধিকারটা ছিনে নিতে পারে কে? স্টেট। কি? তোমাকে ঘুরতে দেবে না, মুভ ফ্রিলি। ঠিক আছে? তাছাড়া তোমাকে কি জিনিস, যেমন হ্যাঁ মেডিকেল রিজন, এটাকে মেডিকেল রিজন না লিখে নিয়ে এটাকে পাবলিক হেলথ বলা হয়। পাবলিক হেলথ, এটাকে পাবলিক হেলথ বলা হয়, পাবলিক হেলথ। ঠিক আছে? হেলথ, পাবলিক হেলথের জন্য। মনে করো তোমার কারো এরকম রোগ হয়ে গেছে যে সে অন্য লোককে ছড়াবার ভয় আছে, ঠিক? তাহলে এরকম রোগ যখন হয়ে গেল আর তুমি চারিদিকে ঘুরে বলছো আর লোককে সেই রোগটা দিয়ে যাচ্ছ, তাহলে তুমি কি একটা ক্রিমিনাল, তোমাকে জেলে দেওয়া হবে। ঠিক আছে? তাহলে রোগ হলেও রোগ ছড়ানো যাবে না, এমন রোগ হয়েছে। কারণ তো এই রোগ এরকমই রোগ ছিল না, একে অপরের সাথে কমিউনিকেবল আর নন কমিউনিকেবল ডিজিজ হয়। মানে একটা দ্বারা আমাদের সহজে যেটা ছড়াছড়ি হয় আর একটা রোগ যেটা সহজে ছড়ে নেয়। যেমন অনেকের আগে ছিল যে HIV, এইডস, একসাথে বসে আছি কি এইডস ছড়াবে? অনেকে লোক ভাবতে হ্যাঁ ছড়াবে, কিন্তু এইডস ওরকম ছড়ায়নি। এইডস সরি, কোনো ব্লেড সেই HIV ইনফেকশন যার আছে সে ব্যবহার করছে এবং অন্য কেউ সেই ব্লেডটা ব্যবহার করছে, তার মধ্যেও কাট পড়েছে, সেরকম ব্লেড দ্বারা সেরকম কাট পড়া, ওরও কাট পড়েছে, ইয়ারও কাট পড়েছে, এরকম দ্বারা HIV ছড়ায়। তাছাড়া ওকেও একটা মশা কামড়িয়েছে, সেই মশাটা আসেনি, একেও কামড়িয়েছে, সেরকম। তাছাড়া ফিজিক্যাল রিলেশনশিপ থাকার ফলেও এইডস ছড়ায়। ঠিক আছে? তাহলে এইডস এমন না যে পাশে বসলাম বা তার সাথে খাবার খেলাম, তার জুটা খেলাম তো এইডস হয়ে গেল, এরকম নয়। ঠিক আছে? তাহলে করোনা এরকম ভাইরাস ছিল যে পাশে বসলেও করোনা হয়ে যাওয়ার ভয় ছিল, হয় কি নাই? হেলথ ছিল কি নাই? তাছাড়া অন্যান্য রোগ আছে। তাহলে পাবলিক হেলথের কারণে সরকার তোমার এই মুভ ফ্রিলি এই জিনিসটা বাতিল করতে পারে। তাছাড়া মোরালিটিও আছে। মোরালিটি মানে নৈতিকতা। যেমন মনে করো যে অনেকেই এরকম করে যে পার্কের মধ্যে চলে গেছে, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড পার্কের মধ্যে গেছে এবং বসে আছে এবং এমন আপত্তিজনক কাজ করছে, যেমন আশেপাশের লোকের ডিস্টার্ব, খারাপ হচ্ছে, আশেপাশের লোকের খারাপ হচ্ছে, ভালো লাগছে না দেখতে, এমন আপত্তিজনক কোনো কাজ করছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বসে নিয়ে পার্কের মধ্যে। তাহলে এটা কিসের মধ্যে হবে? এটা ওরা তো বলবে না আমাদের তো রাইট টু প্রাইভেসি আছে, আমরা তো যা কিছু করতে পারি, কোনো সমস্যা, রাইট টু প্রাইভেসি আছে, কিন্তু রুমের ভিতরে এমন জায়গায় পাবলিক প্লেসে নাই। ঠিক আছে? তাহলে এমন জায়গায় গিয়ে নিয়ে করবে তুমি যেটার মধ্যে অন্য লোকের ডিস্টার্ব না হয়, অন্য লোককে খারাপ না লাগে। তাহলে এটা মোরালিটিকে নষ্ট করে। তাহলে অনেকেই বলে যে না, পার্কে আমি ঘুরি বা যেই করি আমাকে কেউ কোনো বলতে পারবে না। লোক চাইলে তোমাকে, পুলিশ চাইলে, শাসন চাইলে, স্টেট চাইলে তোমাকে আটক করতে পারে এবং সেটার জন্য ফাইনও করতে পারে। ক্লিয়ার? বুঝছো? তাহলে তুমি বলবে যে মুভ ফ্রিলি, ঘোরার অধিকার আছে, চলো সবার বেডরুম ঘুরে ঘুরে আসবো, সবার বেডরুমে গিয়ে হুলকে আসছো, হবে না? এটার দ্বারা মোরালিটি নষ্ট হচ্ছে। এটা কি ভালো জিনিস? না। তুমি বলবে যে মুভ ফ্রিলি, ঘোরার অধিকার আছে, চলো আমরা যাব এমন এমন জায়গায় যাব, এমন এমন আছে না, এমন এমন জনজাতি, উপজাতি, এসটি, শিডিউল ট্রাইব আছে যারা
উল্লঙ্গ থাকে, বিনা কাপড় পরে নিয়ে থাকে, ঠিক আছে? তাহলে সেই জায়গাগুলো রেস্ট্রিকশন আছে লোকজনের যাওয়ার, কেন লোকজন গিয়ে নিয়ে এমন হয়েছে যে উল্লঙ্গ লোকগুলো হয়তো নিজের কালচার, ওদের কালচার, যার যেমন কালচার, বিনা কাপড় পরে নিয়ে নিজের কাজ বাজ করছে, লোক গিয়ে ফটো তুলে নিয়ে চলে আসছে এবং ইন্টারনেটে ভাইরাল করছে, তাহলে তাদের কালচারটা নষ্ট হচ্ছে। তাহলে এসটিদের যে কালচার, সেই কালচার যেন নষ্ট না হয় সেই জন্য তোমাকে আটক করে রাখা যাতে পারে। ক্লিয়ার? বুঝছো? তাহলে আমি কি ছিলাম, তাহলে ঘোরার অধিকার তোমার এমন না যে ওইসব জায়গায় গেলে তোমাকে পারমিশন লাগে, তোমার দেওয়া হয় যে তুমি পারমিশন নিলে এবং সেইখানের মধ্যে কোনো ছবি তুলবে না বা কোনো কিছু করবে না, তুমি জাস্ট ঘুরে নিয়ে চলে আসবে। তুমি এরকম বলবে যে আমি আর্মির যে সেনা আছে, চলো চীন বর্ডারে চলো, ওইখানে যাইনি, ঘুরতে যাবো, ঘুরতে যাওয়া দেওয়া হবে না। তাহলে ইসের মধ্যে আমাদের ন্যাশনাল সিকিউরিটির জন্য সেখানে আটক করে রাখা যেতে পারে। তাহলে ঘোরার অধিকার দিয়ে যে বাচ্চা বলে নিয়ে সব জায়গায় ঘুরতে পারি কি না, সরকার তোমাকে এইসব জিনিসের জন্য তোমাকে আটক করে রাখতে পারে বা ন্যাশনাল সিকিউরিটির জন্য আটক করতে পারে। ন্যাশনাল সিকিউরিটির রিজনও তোমাকে আটক করে নিতে পারে। তাহলে পাবলিক হেলথের জন্য আটকাতে পারে কি না, যেমন করোনা ভাইরাস। মোরালিটির জন্য আটকাতে পারে কি না, যেমন পার্কের মধ্যে বা লোকের বেডরুম খুলে নিয়ে তুমি দেখতে পারবে না যখন ইচ্ছা। আর ন্যাশনাল সিকিউরিটি দেশীয় কারণে, দেশের যে সিকিউরিটিকে কি বলা হয় বাংলায়? হ্যাঁ হ্যাঁ, বাবা, সিকিউরিটি কি প্রোটেকশন, রক্ষা, জাতীয় রক্ষা, হ্যাঁ, রক্ষার জন্য কি করা হয় না, আটক করা যেতে পারে। লিখো। শেষ হয়ে গেল ক্লাসটা। আর কটা আছে? আর দুটো আছে, এগুলাই করলো না কি? আরে হতে দাও না। হয়েছে? নেক্সট যাবো। কালি লেগে যাচ্ছে। আর্টিকেল 9, আর্টিকেল সাবক্লজ, ও ই আছে, ই এর মধ্যে কি আছে? রিসাইড, বসবাস করা, বসবাস করার অধিকার। এটার মধ্যে সেম জিনিস আছে যে বসবাস করতে পারো, কিন্তু তুমি যেখানে যেখানে গিয়ে বসবাস করতে পারো না। আচ্ছা, ওইখানে এসটি একটা জিনিস লিখে নেবে, এসটি শিডিউল ট্রাইবের, ওইখানেও তুমি যেখানে সেখানে ঘুরতে পারো না, শিডিউল ট্রাইবে যে কালচার আছে সেই কালচারের জন্য, ঠিক আছে? এখানেও রেস্ট্রিকশন দেওয়া আছে। রেস্ট্রিকশন কত আর্টিকেলের মধ্যে দেওয়া আছে? আর্টিকেল 19(5) এর মধ্যে রেস্ট্রিকশন দেওয়া আছে। কি কি রেস্ট্রিকশন হতে পারে? প্রথমত তো পাবলিক হেলথ, সেম জিনিস। 2 নম্বরে মোরালিটি, যেখানে গিয়ে তুমি সেখানে থাকতে পারবে নাই, ঠিক আছে? তাছাড়া এসটি বা এদের কালচার যেন নষ্ট হয়। শিডিউল ট্রাইব যারা পাহাড়ে বা পর্বতে যারা থাকছে, বা জনজাতি এরকম কেউ আছে যারা জঙ্গলের ভিতরে থাকে, কোনো এরকম কালচার তাদের ফলো করছে যেটা আমরা গিয়ে নি, তাদের কালচার নষ্ট হওয়ার ভয় আছে, সেই জায়গায় তুমি যেতে পারবে না। যেতে পারবে কিন্তু সেখানে সরকারের আন্ডারে, যে স্টেট গভর্নমেন্টের আন্ডারে আছে সেই স্টেট গভর্নমেন্টের আন্ডারে। তাহলে ক্লিয়ার এটা? বুঝতে পারছো? তাহলে রিসাইড, তুমি যেখানে গিয়ে বসতে পারবে কি, যেখানে গিয়ে বসবাস করতে পারবে না, সেখানে পারমিশন নেওয়া দরকার আছে, ঠিক আছে? তুমি বলবে যে আমি মেঘালয় গিয়ে নি, পাহাড়ের উপরে জনজাতিগুলো আছে সেখানেই থাকবো, আমি থাকতে পারবে না, তোমাকে পারমিশন নিতে হবে। থাকা যাবে কিন্তু পারমিশন ছাড়া থাকা যাবে না। ক্লিয়ার? তাছাড়া লাস্ট কি আছে? ইয়েরটা তো বলে দিয়েছি, এফ এরটা বলে দিয়েছিলাম। এফ এরটা কি ছিল? রাইট টু প্রপার্টি। সেটা কত নম্বর আর্টিকেল অনুযায়ী সরানো হয়েছিল? 44 আর্টিকেল। কত নম্বর? 1978 এ। কত নম্বর আর্টিকেলে রাখা হয়েছে? 300 এর মধ্যে রাখা হয়েছে। ওটাকে সরিয়ে দেওয়া হয়েছে। যারা বুঝছো না তারা এর আগের ক্লাসটা দেখবে, সেখানে আমি বলে দিয়েছিলাম। আর্টিকেল 1 জি এর মধ্যে কি আছে? অকুপেশন। অকুপেশন বা বিজনেস, এটার মধ্যে বিজনেস আছে, জব আছে, যা কিছু করবে সেটার আছে, ঠিক আছে? তো এর কিছু রেস্ট্রিকশন আছে। দেখো রেস্ট্রিকশন মানে কি, রেস্ট্রিকশন কি কি আছে? রেস্ট্রিকশন আর্টিকেল 19(6) এর মধ্যে আছে। কি রেস্ট্রিকশন আছে? রেস্ট্রিকশন মানে বাধা। কি বাধা দিয়েছে? মনে করো তুমি গেলে করো কোনো ইসের মধ্যে, সরকারি চাকরি দেওয়া হচ্ছে, WBCS পরীক্ষা নেওয়া হচ্ছে, তুমি জ্ঞানে বললেনি আমি তো পরীক্ষা দিয়েছিলাম, আমাকে কেন চাকরি দিলেন নাই? আমি চাকরি নিলাম, আমার অধিকার আছে, অকুপেশনের অধিকার দিয়েছে আর্টিকেল 19 সাবক্লজ ক্লোজ 1 সাবক্লজ জি এর মধ্যে, আমি কেন চাকরি দেবো না? এখানে পরিষ্কার লিখে দেওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন থাকা দরকার। এডুকেশন কোয়ালিফিকেশন বা টেকনিক্যাল এডুকেশন থাকা দরকার। টেকনিক্যাল এডুকেশনের কথা বলা হয়েছে। মানে তুমি যে
যেটার জন্য তুমি গেছো সেই এডুকেশনে তুমি পাস করেছো কি নাই, তুমি সেটার জন্য যে পরীক্ষাটা নেওয়া হয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন মানে আমি চলো স্যার 12 পাস করলাম তো আমাকে চাকরি দিতে পারে এরকম নাই। সেইখানে তারা যে পরীক্ষা নেই ওরা তো দেখে নেবে যে তুমি 12 পাস করেছো, টুকলি করে পাস করেছো না পয়সা দিয়ে পাস করেছো, ওরা যে পরীক্ষাটা নেই সেটার দ্বারা তারা বুঝে। এবার সেই পরীক্ষার মধ্যে তুমি পাস করো না আর বলো যে আমাকে দিয়ে দাও চাকরি, তাহলে চাকরি দিবে না। তাহলে এডুকেশন কি লিখেছি, কোয়ালিফিকেশন, হ্যাঁ, তাহলে এডুকেশন কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাকে চাকরি দেওয়া হবে। ক্লিয়ার? বা এরকম মোরালিটি রিজনও তোমাকে চাকরি না দেওয়া যেতে পারে। মোরালিটি যেমন তুমি কোনো এরকম কাজ করব বলছো যেটা সমাজের পক্ষে আপত্তিজনক কাজ, যেমন কোনো ছেলে আছে বা কোনো মেয়ে আছে, সে বেশ্যাবৃত্তি একটা কাজ হয়, প্রস্টিটিউট যেটা বেশ্যাবৃত্তি বলা হয়, এমন কোনো কাজ করা হচ্ছে, তো সে রাস্তার ওদের একটা আলাদা জায়গা থাকে যেটাকে রেড লাইট এরিয়া বলা হয়, ঠিক আছে? তো এরকম ওদের এরিয়ার মধ্যে করছে তো ঠিক আছে, যেটার মধ্যে পারমিশন থাকে, কিন্তু সেই যেখান থেকে শুরু করে দিল, যে কোনো রাস্তার ধারে কোথাও কোনো পার্কের মধ্যে বা যে কোনো জায়গায় করে শুরু করে দিল বেশ্যাবৃত্তি, তাহলে সেটা অকুপেশনের উপরে সেটা তার উপরে রোকথাম হতে পারে এবং তার শাস্তি হতে পারে। তাহলে এমন জিনিস করবো না, এমন জিনিস অকুপেশন করবো না, এমন জিনিস কোনো চাকরি করবো না যেটার দ্বারা আমাদের কি হয়, কি নষ্ট হয়, মোরালিটি নষ্ট হয়। ক্লিয়ার? লিখো, ফাইনাল সাম আপ করে দিই, শেষ করে দেবো ক্লাসটা। হ্যাঁ হ্যাঁ, আমি মনে করো, হ্যাঁ ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, খুব সুন্দর। মনে করো আমি বললাম যে চাকরি দেওয়ার তো অধিকার আছে, চাকরি তো যে কোনো আমি পেশা করতে পারি, আমি বিজনেস করতে পারি, আমি কি করলাম যে দোকানে বসে নিয়ে ড্রাগস বিক্রি করতে শুরু করলাম, তাহলে কি এটা ঠিক না? এটাও মোরালিটির বিরুদ্ধে, যে এটা সমাজের একটা গ্রুপ নষ্ট হবে সেই ড্রাগস খেয়ে নিয়ে বা সেই জিনিসগুলো খেয়ে নিয়ে, ঠিক আছে? তাহলে আমি সেই জিনিসগুলো বিক্রি করতে পারি না। ড্রাগস, যে জিনিসগুলো হয়, মদের দোকান খুলে দিলাম না, ওটার জন্য আলাদা লাইসেন্স থাকে, হ্যাঁ, ওটা সরকার দেয় লাইসেন্স। যাই হোক, ক্লিয়ার? ছবি তুললে বেশি কিছু না বলে সাম আপ করে দিই। ক্লিয়ার? তাহলে রেডি? আমরা কি কি দেখলাম? 6টা ফ্রিডম দেখলাম। কি কি? ফ্রিডম অফ স্পিচ এন্ড এক্সপ্রেশন, এটাকে সরকার বাতিল করতে পারে কোটা কারণে, অনেকগুলো কারণ দেখলাম, যেটার প্রথম কারণটা কি ছিল? সভারেন্টি, ইন্টিগ্রিটি আর পাবলিক অর্ডার, তাছাড়া কন্টেম্পট অফ কোর্ট, তাছাড়া আর কি মোরালিটির কারণেও বাতিল করতে পারে, তাছাড়া আর কি দেখলাম? ফ্রেন্ডলি রিলেশন যেন খারাপ না হয়। এছাড়া আমরা অনেকগুলো দেখলাম যেটার মধ্যে এটার মধ্যে সেম যে রেস্ট্রিকশনগুলো কোন কোন আর্টিকেলের মধ্যে লেগেছে, 19 এর মধ্যে লেগেছে, 91 এর মধ্যে লেগেছে, বি এর মধ্যে লেগেছে এবং সি এর মধ্যেও কিছু লেগেছে। ডি এর মধ্যে মুভ ফ্রিলি আছে, চারিদিকে ঘোরা, এটার মধ্যে কি আছে? চারিদিকে ঘুরতে পারি, কিন্তু কোনো পাবলিক যেন হেলথকে নষ্ট না হয়, এমন না যে করোনার টাইমে আমরা ঘুরতে শুরু করে দিলাম, এরকম হওয়া উচিত নয়। তারপরে আমরা কি দেখলাম? মোরালিটিকে যেন এফেক্ট না পড়ে, নৈতিকতাও কোথাও যেন এফেক্ট না পড়ে, এবং লাস্টে অকুপেশন দেখলাম। অকুপেশনের মধ্যে আমরা কি দেখলাম? যে কেউ চাকরি করতে পারে কিন্তু এমন আপত্তিজনক চাকরি করতে পারে না, যেমন বেশ্যাবৃত্তি হয়ে গেল বা মদ বিক্রি হয়ে গেল বা কোনো নেশার পদার্থ কোনো বিক্রি হয়ে গেল, এইসব জিনিস আমরা কোনো জিনিস কেন করতে না পারি। ক্লিয়ার? তাহলে এগুলোর জন্য আমাদের যা কিছু আমাদের বিজনেস করার অধিকার দিয়েছে বা যা কিছু করার অধিকার দিয়েছে, একদিক থেকে অধিকার দিয়েছে এবং একদিক থেকে অধিকারগুলোকে কি করেছে? সংকীর্ণ করেছে বা অধিকারগুলোকে লিমিট করে দিয়েছে। ঠিক আছে? মনে হচ্ছে যা কিছু করবে তুমি করবে। আর্টিকেল 19-এ তোমার অনেক কিছু করার অধিকার রয়েছে, কিন্তু অধিকারগুলো অসম্পূর্ণ পড়লে তোমার সেই অধিকারগুলোর রোকথাম, বাধা সৃষ্টি করেছে, রোকথাম করার জন্য বা সেই লিমিটে রাখার জন্য অনেকগুলো রেস্ট্রিকশনও দেওয়া আছে। ক্লিয়ার? এরপরের দিন দেখা হবে আমাদের আর্টিকেল 20-কে নিয়ে, এবং এরপর থেকে আবার আলাদা করে ক্লাস চালাবো। ভালোভাবে পড়ো, রিভাইজ করো, মুখস্থ করো, বারবার যে প্রথম থেকে শুরু করেছো সেগুলো পরের দিন আমি একবার 1 থেকে 20 পর্যন্ত রিভাইজ করে দেবো ক্লাসগুলো, কি কি হয়েছিল, কোন কোন আর্টিকেলে কি কি আছে, এগুলো পরের ক্লাসে রিভাইজ করবো, এবং 20 থেকে আবার নেক্সট ফান্ডামেন্টাল রাইটস আস্তে আস্তে করে নিয়ে শেষ করে দেবো। ভালো থাকো, ভালো পড়ো, অনেক লাইক করো, অনেক লাইক করবে না, একটা লাইক করবে না, তো অনেক লাইক করলে ওটা কাটে যাবে। শেয়ার করো, সাবস্ক্রাইব করো, বেল আইকনকে হিট করতে ভুলবে না, নিজের বন্ধুদের সাথে শেয়ার করো, যা পাচ্ছ করো, কিন্তু পড়ো। ঠিক আছে? জয় হিন্দ।